নমস্কার বন্ধুগণ, আমি নীলসায়ন। আর আপনাদের আবার স্বাগত এই সন্ধ্যায় আমাদের সাববার হরেক বিষয়ের শিক্ষামূলক চ্যানেল হরেক রকমবার। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে 843 এই রুলটি কি এবং কম্পাউন্ডিংয়ের সাহায্যে এই রুলটির মাধ্যমে কিভাবে আপনি খুব দ্রুত কোটিপতি হতে পারেন এই বিষয়টি নিয়ে ভালো করে আলোচনা করব। দেখবেন, বেশিরভাগ মানুষ অনেক টাকা ইনকাম করলেও তারা কম্পাউন্ডিং বিষয়টি খুব একটা ভালো করে বোঝে না। এই কারণে তারা তাদের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে না এবং টাকা কোথায় কতটুকু জমালে কতদিন পর কত টাকা হতে পারে এই অঙ্কগুলো তাদের জানা নেই। ফলে তাদের বেশিরভাগ ফিনান্সিয়াল ডিসিশনই কম্পাউন্ডিংয়ের থিওরির বিপরীতে চলে যায়। তাই বেশিরভাগ মানুষ সারা জীবন অনেক টাকা ইনকাম করলেও পরবর্তীতে তারা সেই গরিব হয়েই থেকে যায়। যাই হোক, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে 843 এই রুলটি নিয়ে আলোচনা করব। এছাড়া কম্পাউন্ডিং এখানে কিভাবে কাজ করে সেটাও এখানে আলোচনা করব। আপনার ইনকাম যদি কমও হয় তারপরও কিভাবে সেটাকে বেশি টাকা বানাতে পারেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব। আশা করি ভিডিওর কথাগুলো আপনাদের যথেষ্ট সাহায্য করবে নিজেদের অবস্থার উন্নতি করতে। সবার আগে আমাদের সমাজে ধনী লোকেদের নিয়ে কিছু কথা আপনাদের বলা দরকার। আমরা আমাদের সমাজে যত ধনী লোকেদের দেখি তাদের মূলত 3 ভাগে ভাগ করা যায়। 1, যারা অনেক টাকা ধার করে হোক বা যে করেই হোক তাদের নিজেদের শো অফ করানোর মাধ্যমে ধনী দেখানোর চেষ্টা করে। এখন সবার পারিবারিক অবস্থা কি বা তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এগুলো আমরা বাইরে থেকে না জানলেও তার শো অফ দেখে আমরা মনে করি যে সেই লোক আসলেই ধনী। কিন্তু আমাদের সমাজে প্রায় 60% থেকে 70% মানুষই এমন ধনী যারা আসলে ভেতর থেকে ধনী নন, বাইরে থেকে নিজেদের ধনী দেখানোর চেষ্টা করে। ভিডিওটিতে এটা নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। এবার আসি দ্বিতীয় শ্রেণীর ধনীদের কথায়। এরা হচ্ছে তারা যারা বাপের টাকায় ধনী বা উত্তরাধিকার সূত্রে ধনী। আপনারা এরকম বহু লোক আপনার এলাকায় দেখবেন যাদের বাপ কাকারা অনেক ধনী ছিলেন, তাই তারা ধনী। এখন তাদেরকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। তারা আসলে কোনো না কোনোভাবে তাদের জন্মগত লাকের কারণে ধনী হয়ে গিয়েছে। এরকম ধনীদের আমাদের এই ভিডিওতে কোনো দাম নেই। আর এরা যদি আসলেই ক্রিয়েটিভ কোনো মানুষ না হয়ে থাকে তাহলে এদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস বা পরামর্শ নেওয়া যাবে না। আমরা সাধারণত যারা ধনী তাদের কাছ থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইস নিই, কিন্তু এই ধরনের ধনীদের কাছ থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইস নেওয়া যাবে না, কারণ তারা আসলে বসে বসে খেয়েছে ঘুমিয়েছে, তারা নিজেরা কোনো ক্রিয়েটিভ কিছু করেনি, বাপ কাকার টাকায় ধনী। আর 3 নম্বর ধনী হচ্ছে তারা যারা আসলেই রিয়েল ধনী। তারা নিজেদের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে খুব ছোট জায়গা থেকে একটু একটু করে আসলেই ধনী হয়েছে। আর এরাই হচ্ছে আসল ক্রিয়েটিভ বা জিনিয়াস। এরাই হলেন আমাদের শেখার জায়গা। দেখুন, এই ধরনের লোক যে খুব শিক্ষিত লোকেরাই হবে এমনটি নয়। আপনার সমাজে বা আপনার বাপ দাদা এদেরকে খেয়াল করলে দেখবেন যে সেই সময়ের বা সেই আমলের মানুষ অনেকেই শিক্ষিত ছিল না, কিন্তু তাদের অনেকেরই অনেক ট্যালেন্ট ছিল এবং তাদের সেই ট্যালেন্ট দিয়ে তারা কিন্তু অনেক টাকা কামিয়েছে। সুতরাং ট্যালেন্ট যে শুধুমাত্র পড়ালেখাওয়ালা মানুষদের মধ্যেই থাকবে এমনটি নয়, কম পড়াশোনা জানা মানুষদের মধ্যেও থাকতে পারে। যাই হোক, আমাদের সবসময় এই 3 নম্বর ক্যাটাগরি মানুষদের ফলো করতে হবে যারা আসলেই ধনী। এবার দেখা যাক যে 843 এই রুলসটি আসলে কিভাবে কাজ করে। এরই পাশাপাশি আরও কিছু বিষয় একটু বোঝানোর জন্য আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি। 23 বছর বয়সী সন্দীপ কিছুদিন আগে খুব ভালো একটা চাকরি পেয়েছে। সে পড়াশোনার জীবনে আসলে খুব ভালো স্টুডেন্ট ছিল এবং সে প্রচুর চেষ্টা করেছে যে করেই হোক একটা ভালো চাকরি তাকে জোগাড় করতেই হবে। সে চাকরিটি পেয়েছে। তার স্টার্টিং স্যালারি ছিল 80,000 টাকা। তার ফ্যামিলিতে এত স্যালারিতে আগে কেউ কখনো জব করেনি। এজন্য যখন থেকেই সন্দীপ এত বেতনে চাকরি পেয়েছে তার প্রতি তার ফ্যামিলির সবার আশাও বেড়ে গিয়েছে। সবাই এখন এটাই মনে মনে চাইছে যে এখন সন্দীপ অনেক বড় একটা বাড়ি নেবে, আমাদের জন্য একটা গাড়ি কিনবে। তার ছোট বোন ভাবছে আমার বড় ভাই আমাকে একটা অ্যাপেলের ফোন কিনে দেবে। তার ছোট ভাই ভাবছে তাকে একটা বাইক কিনে দেবে। পাশাপাশি সন্দীপ তার মা বাবার জন্য এক্সট্রা কিছু জিনিস কিনতে চায়, যেগুলো অনেক এক্সপেন্সিভ বলে তাদের ফ্যামিলির জন্য কখনো কেনা হয়নি। সে তাই এখন এগুলো কিনতে চায়। আর এই সকল কিছু মিলিয়ে সন্দীপ একটা বড় ফ্ল্যাট ভাড়া নেয়। পাশাপাশি সে খুব দ্রুত একটা গাড়িও কিনে ফেলে ইএমআইতে, এবং সে 3টে আইফোন কেনে তার 2 ভাই বোন এবং তার নিজের জন্য। আর সন্দীপ এই সকল কিছুই করে লোন নিয়ে। এখন সন্দীপ প্রতি মাসে যে স্যালারি পায় সেই স্যালারির টাকা থেকে তার ফ্যামিলি খরচের পর যেই টাকা থাকে সেই টাকা থেকে তার লোন দিতে গিয়ে সম্পূর্ণ টাকা শেষ হয়ে যায়। কিন্তু এ নিয়ে সন্দীপের কোনো মাথা ব্যথাই নেই, কারণ সে নিজেকে ধনী দেখাতে চেয়েছিল। এর পাশাপাশি এলাকাবাসী, তার বন্ধুবান্ধব সবাই এটিও ভাবছে যে সন্দীপ তো অনেক ধনী হয়ে গিয়েছে, দামি গাড়িতে চড়ছে, বড় বাড়িতে থাকছে, আবার আইফোনও চালাচ্ছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। সবাই তাকে দেখে অবাকও হচ্ছে। আর সন্দীপ এটাই চেয়েছিল তার জীবনে। সন্দীপের মেইন মোটো এটাই ছিল যে সবাই তাকে একটা এক্সট্রা রেসপেক্ট করুক। আর ঠিক এই গল্পটাই আমাদের সমাজের 60% থেকে 70% মানুষের ঘটনা।
আমরা যেই টাকা স্যালারি পাই সেই টাকার বেশ খানিকটা অংশ আমাদের ফ্যামিলি খরচ হওয়ার পরে বাকি টাকাগুলো ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্সে আমাদের জমানো উচিত। সেগুলো না করে আমরা মানুষের কাছ থেকে একটু বেশি রেসপেক্ট পাওয়ার জন্য শো অফ করা শুরু করে দিই, আর সেই শো অফ করাকেই নিজের লাইফ বানিয়ে ফেলি এবং সেই হাওয়াতে দোল খেতে খেতে আমাদের জীবন চালাতে থাকি। কিন্তু যারা আসল ট্যালেন্টেড মানুষ, পৃথিবীতে খুবই সাকসেসফুল মানুষ, তারা এই ধরনের মানুষকে বলে যে এদের বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভেতরে ভেতরে এরা ততটাই ভয়ঙ্কর কন্ডিশনে রয়েছে, কারণ এদের ইনকাম সোর্স মাত্র একটি। তারা একটি ইনকাম সোর্সে ডিপেন্ড করে থাকে এবং তারা কখনো কোনো কিছু সেভিংসও করে না। এখন যদি কোনোভাবে তাদের সেই ইনকাম সোর্স চলে যায়, তাহলে পরদিনই পাওনাদার এসে তাদের সাথে ঝামেলা শুরু করবে, তাদের লাইফকে হেল করে দেবে। তাহলে বুঝতেই পারছেন এই লাইফটি বাইরে থেকে যতটা সুন্দর মনে হচ্ছে, ভেতরে ততটাই রিস্কি, মানে সোজা বাংলায় ফাঁপা। যাই হোক, এই হলো সন্দীপের পরিস্থিতি। সন্দীপের খুব ছোটবেলার এক বন্ধু ছিল, যার নাম হলো রবিন। রবিন খুবই গরিব ঘরের ছেলে ছিল, কিন্তু এখন রবিনের নিজস্ব গাড়িটার দাম সন্দীপের গাড়িটার থেকে অনেক বেশি। পাশাপাশি রবিনের পরিবর্তন দেখে সন্দীপ অনেক বেশি অবাক। সে ভীষণ গরিব ছিল, জীর্ণ শীর্ণ জামা কাপড় পরত, কিন্তু এখন তার জামা কাপড় লাইফস্টাইল 180 ডিগ্রি পাল্টে গেছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? সন্দীপ এটাও জানতো যে রবিন খুব অল্প স্যালারিতে একটা জব করে। সেই স্যালারি দিয়ে তার ফ্যামিলি কোনো রকম একবেলা বা দুই বেলা খেয়ে টিকেছিল। 3 বেলা খাওয়ার টাকাও সেই স্যালারি দিয়ে হতো না। তাহলে রবিনের এতটা পরিবর্তন কিভাবে হলো? তখন একদিন সন্দীপ রবিনকে জিজ্ঞেস করলো, বন্ধু, তুমি এমন কি করলে যে তোমার এতটা পরিবর্তন? তখন রবিন সন্দীপকে বলল যে, ভাই, আমি শুরুতে যেই চাকরিটি করতাম সেই চাকরি দিয়ে আমি কোনোভাবেই চলতে পারতাম না। তখন প্রতিদিন আমি চিন্তা করতাম কি করা যায়। আমি সারাদিন চাকরি করতাম, সারাদিন কাজ করে সন্ধ্যার পরে সময় বের করতে পারতাম। তার আগে তো সারাদিনই অফিসেই চলে যেত। তখন সন্ধ্যার সেই সময়টুকু কাজে লাগাবার কথা আমি চিন্তা করতে শুরু করলাম। আমি তখন দেখলাম যে আমার কাছে তো কোনো টাকাও নেই যে ছোট একটা বিজনেস শুরু করব। তো যাই হোক, সেই সব চিন্তা করতে করতে একদিন তার সাথে তার নিজের এলাকার এক ছোট ভাইয়ের দেখা হলো। সেই ছোট ভাইকে সে জিজ্ঞাসা করলো যে, ভাই, তুই কি করছিস? সে বলল, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করি। তো যাই হোক, সেই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে রবিন একটা আইডিয়া বের করলো যে সে অনলাইনে কিছু একটা করবে। তারপর সে অন্য একজনের কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়ে পুরনো একটা ল্যাপটপ কিনলো। এবার সে এআই এই বিষয়টি জানার চেষ্টা করলো, কারণ এই সময় এআই এর ট্রেন্ড চলছিল। তো রবিন এআই সম্বন্ধে জানতে জানতে একটা আইডিয়া বের করলো। সে ভাবলো যে খুব সহজে এআই দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় যেটা দিয়ে সে টাকা ইনকাম করতে পারবে। পরবর্তীতে সে চিন্তা করলো যে সে এআই দিয়ে ইমেজ জেনারেট করার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবে। সে অল্প কিছু সময়ে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে একটা ইমেজ জেনারেট করার ওয়েবসাইট তৈরি করে ফেললো। এখন সে ওয়েবসাইটটি তৈরি করে ফেললো ঠিকই, কিন্তু সে এটিকে আর প্রমোট করতে পারছে না। মানে মানুষ পর্যন্ত তো পৌঁছচ্ছেই না, সে এটি থেকে টাকা ইনকাম করবে কি করে? যাই হোক, সে প্রতিদিন একটু একটু করে সেটিকে প্রমোট করার চেষ্টা করলো। পরিচিত মানুষদের সাথে শেয়ার করলো, বিভিন্ন ছোট ছোট ইউটিউবে ভিডিও বানিয়ে শেয়ার করলো, ফেসবুকে ভিডিও বানিয়ে শেয়ার করলো, ইনস্টাগ্রাম, টিকটকে ভিডিও বানিয়ে শেয়ার করলো। এরপর তার ওয়েবসাইটটি একটু একটু করে মানুষ চেনা শুরু করলো, তার ওয়েবসাইট ব্যবহার করা শুরু করলো। যাই হোক, রবিন সন্দীপকে বলল যে আমার ওয়েবসাইট হিসেবে সেই সময় টাকা ইনকাম হতো খুব কম। আমার ওয়েবসাইট থেকে প্রতি মাসে 40,000 টাকা আমি ইনকাম করতে পারতাম, আর চাকরি থেকে 30,000 টাকা ইনকাম করতাম। তো সেই সময় আমি টোটাল 70,000 টাকা ইনকাম করতাম প্রতি মাসে। এরপর আমি চিন্তা করলাম যে আমার চাকরিটা তো খুব একটা আহামরি চাকরি না, ফলে এই চাকরিটি তো আমি ভবিষ্যতেও করব না। তাহলে আমার কী করা উচিত এখন? আর অন্যদিকে আমি খুব একটা জিনিয়াস প্রোগ্রামারও না যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আরও কিছু বানিয়ে ফেলবো, আরও টাকা ইনকাম করে ফেলবো, সেইটাও হচ্ছে না। অতএব আমার যে দুটো ইনকাম সোর্স আছে সেই দুটো ইনকাম সোর্সই আমার জন্য আনসেফ। তাহলে আমি এখন কি করতে পারি? তখনই সে 843 এই রুলসটি অ্যাপ্লাই করলো। মানে সে সেই সময় প্রতি মাসে 30,000 টাকা একটি এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে একটি জায়গায় ইনভেস্ট করলো। সেই জায়গাগুলো হতে পারে মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স বা বিভিন্ন ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট। এই ধরনের একটা জায়গায় সে টাকা ইনভেস্ট করেছিল, যেখান থেকে সে ইনকাম পেত প্রতি বছর 12% হারে। এবং এভাবে করে রবিন প্রতি মাসে 30,000 টাকা করে ইনভেস্ট করে মোট 8 বছরে তার মূল টাকার পরিমাণ দাঁড়ায় 28,80,000 টাকা। এবং সেখান থেকে 12% রিটার্ন হিসাব করলে তার টোটাল রিটার্ন এসেছিল 19,65,000 টাকা। এখন সেই 8 বছরে তার টোটাল টাকা যোগ দিয়ে দাঁড়ায় 48,45,000 টাকা। সন্দীপ সেই সময় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। আরে ভাই, কি অবস্থা, এত টাকা তুমি জমি ফেলেছিস? এরপর রবিন আরও বলে, দেখ, আমার এই টাকার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই।
কারণ আমি সেই ওয়েবসাইট এবং আমার চাকরি থেকে মোটামুটি ভালো ইনকাম করছি, যেগুলো দিয়ে আমি আমার ফ্যামিলি খরচের পরও আরও এক্সট্রা অনেক খরচ করতে পারছি। তাই এই টাকায় আমার হাত দেওয়ার কোনো দরকার নেই। আমি এই টাকা আবার 12% রিটার্নে রেখে দেবো সেই জায়গায়। এরপর 4 বছর পর রবিন এবং সন্দীপের আবার দেখা হয়। তখন সন্দীপ রবিনকে বলে, বন্ধু তোর সেই রিটার্নের কী খবর? তখন রবিন বলে যে এই 4 বছর পর আমার এখন সেই টাকা প্রায় 96 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। এই কথা শুনে সন্দীপ অবাক হয়ে গেল। সে বলল, এর আগে তোর 8 বছর লেগেছিল, এবার 4 বছর কেন? রবিন তখন বলে, এটি কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। মানে এর আগে তো আমি টাকা জমিয়েছিলাম প্রতি মাসে 30,000, কিন্তু এইবার তো পুরো 48 লক্ষ টাকাই আমি একসাথে দিয়েছি। সেই জন্য সেই টাকার 12% রিটার্ন কিন্তু এত টাকা হয়ে গেছে এই 4 বছরে। এরপর তারা আবার চলে যায়। এরপর 3 বছর পর তাদের আবার দেখা হয়। 3 বছর পর রবিন সন্দীপকে বলে, এবার আমার টাকার পরিমাণ কত শুনবি? 1,51,00,000 টাকা। এই কথা শুনে সন্দীপ এবার অনেকটা কষ্ট পেল। সে মনে মনে চিন্তা করতে থাকলো, রবিন কতটা গরিব ছিল, সে কত কষ্ট করে একটা চাকরি করত, একটা ওয়েবসাইট একটু একটু করে শিখে ওয়েবসাইটটা চালিয়েছিল। তারপরও সে যেই টাকা ইনকাম করতো সেই টাকা আমার চেয়েও 10,000 টাকা কম ছিল। কিন্তু আমি আমার শো অফ লাইফ লিড করতে গিয়ে আজ এখানেই পড়ে রইলাম, আর রবিন একটু বুদ্ধি করে চলার কারণে সে আজ কোটিপতি। যাই হোক, এই 843 রুলসটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি আপনাদের একটু বলছি। যারা চাকরি করেন, চাকরির পরে বাড়ি ফেরার পর বাড়ির কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে আপনার কাছে আর কোনো টাইমই থাকে না, কারণ বাড়িতে বাচ্চারা থাকে, নয়তো বা ওয়াইফ থাকে, নয়তো বা বাবা মা থাকে। তার উপর অফিসের ঝঞ্ঝাটের জন্য বাড়ি এসে মাথা কাজ করে না। এখন আপনি তো আর লাইফে এক্সট্রা কিছু করতেও পারছেন না। এখন তাহলে আপনার কি করা উচিত? আপনার কিছু সেফ ইনভেস্টমেন্ট করা উচিত, যেটা আমি আপনাদের বললাম। আপনি সেফ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে পারেন। আপনি মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে পারেন, আপনি বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে, এখানে আপনি টাকা রাখতে পারেন। এছাড়া ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন পেনশন প্ল্যানও আছে। যেখানে যেটা সুবিধা হয় আপনি সেখানে সেটাই করুন, কারণ ধীরে ধীরে আপনার বয়স বাড়তেই থাকবে। একটা সময় আপনার কাজ করার ক্যাপাসিটি কমে আসবে, আপনি একটা সময়ের পরে দুর্বল হতে থাকবেন, তখন আপনাকে দেখার কেউ থাকবে না। তাদের জন্য ইনভেস্টমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট। আবার অনেকেই রয়েছেন যারা চাকরির পরে বাড়িতে এসে যেই টাইমটুকু পান সেই টাইমেও এনার্জি নিয়ে নতুন কিছু করার ধৈর্য রাখেন। তাদেরকে আমি বলবো তারা আপাতত এই জিনিসটা না করলেও হয়। আপনারা সেই রবিনের মতো চাকরির পাশাপাশি সেকেন্ড একটা ইনকাম সোর্স বের করুন, কিন্তু সেই ইনকাম সোর্সটা এমন একটা ইনকাম সোর্স হতে হবে যেখানে আপনি অ্যাক্টিভ না থাকলেও টাকা আসতে থাকবে। যেমন এই যে আমরা অনলাইনে ইনকাম করি, অনেকে জমি বাড়ি দোকান কিনে রাখে, যেখান থেকে তার ভাড়া আসতে থাকে। যে যেটাই পারেন প্যাসিভ ইনকামের ব্যবস্থা করুন। সবচেয়ে বেস্ট হয় যদি অনলাইনে কিছু করতে পারেন, কারণ অনলাইনের কাজগুলো আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারবেন। এই ভিডিওতে আমি যেই রবিনের কথা বলেছিলাম, সেই রবিন খুব ভালো একটা স্টুডেন্টও ছিল না, তার মাথা খুব একটা ভালো কাজও করে না, মানে বলতে পারেন সে অনেক বেশি ট্যালেন্টেড না, যার কারণে সে এআই বিষয়টা শেখার পরেও সেটি দিয়ে অনেক কিছু করে ফেলেনি। সে শুধু 843 রুল মেনে টাকা জমিয়েছে। এখন আমাদের মধ্যে অনেকেই তো এমন রয়েছেন যাদের ব্রেন অনেক বেশি কাজ করে, এমনটি না। আবার অনেকে নিজের ওপর খুব একটা ভরসাও রাখেন না, অনেকেই চান সেফ একটা জায়গায় ইনভেস্ট করতে। তাদের জন্য এই সেফ ইনভেস্টমেন্ট, এবং যারা অনেক টাকা ইনকাম করবেন তাদের জন্য এই জায়গাটা সেফ হতে পারে, কারণ আপনারা এখন আর অন্য কোনো কাজে সময় দিতে চান না। আপনারা যে ইনকাম করছেন সেটাতেই সাকসেস, অথচ আপনারা অনেক বেশি ইনকাম করেন। এখন তার থেকে কিছু টাকা কোথাও জমাতে চাচ্ছেন যাতে পরবর্তীতে আপনার লাইফটা যেন সেফ থাকে, তাদের জন্য এটা। সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।